বৃষ্টি বৃষ্টি থামার নাম নিচ্ছে না। সেই যে শুরু হয়েছে এখন পর্যন্ত চক্রাকারে ঘুরেই যাচ্ছে। যদি কিছুটা সময়ের জন্য থমকে যায়, তারপরও বৃষ্টি আবার ফেরত আসে, প্রবল বেগে ফেরত আসে। জুম্মন তাকিয়ে সে হাসুয়াটা দেখছিল। এই হাসুয়াটাকে সে এখন প্রচন্ড ঘৃণা করে। তাকিয়ে দেখছিল সে মৈন্যাকে, ওই যে গাছের সাথে লাগোয়া সেই টুলে হেলান দিয়ে বসে রয়েছে, পা দুটো সামনের দিকে মেলে দিয়ে। কিন্তু ঠিক যেই জায়গায় সে ছুরি ঢুকিয়ে দিয়েছিল সেই দৌলতদিয়া সেই রাতে, সেই রাস্তায়, ওদিক দিয়ে তখনও রক্ত পড়ছে। এবং মৈন্যা সেই জায়গায় রক্তটা থামানোর তখন চেষ্টা করছে, আবার ছুরিটা টেনে বেরো করছে না, কিন্তু সে রক্ত থামানোর চেষ্টা করে যাচ্ছে তখনও। জুম্মন তাকিয়ে দেখছে মৈন্যাকে। এই মৈন্যাই, মানে ডুপ্লিকেট কেউ না, কিন্তু এর না শিং আছে, এর শিং আছে, আর এর চামড়া পচে গেছে। চেহারা কেমন জানি হয়ে গেছে, চেহারার ভেতর থেকে অনেকটা খুলি, মানে চামড়া পচে যে যতটুকু থাকে ওই রকম অবস্থা ওর। গালের পাশ দিয়ে ভেতরে ফুটা দেখা যায়, কিন্তু চেহারার ধরনটা চামড়া গলে যাওয়ার পরও বুঝার মতো। যে যাকে চিনে যেইভাবে, তার খুব করুণ অবস্থা থাকলেও সে তাকে চিনে ফেলতে পারে। দিলই সাক্ষী দেয়। মাথায় যে শিং, এই দুটো শিং আসলো কোত্থেকে সেটা সে বুঝতে পারছে না। বেশি বড় না, 1.25 ইঞ্চির মতো। আবার এমনও হতে পারে যে চামড়া কুচকে যে ওই জায়গাটা উঁচু হয়ে গেছে। ওর আবার ওই কপালের ওই দিকে একটু উঁচা ছিল, দুই দিকেই। দেখলো মনে হয়তো শিং আছে, কিন্তু শিংটা মানুষের কপালে থাকে না। মৈনা জুম্মানকে উদ্দেশ্য করে বলল, কিরে দোস্ত, তুই না কোনোদিন মাগি সুইতি না, এখন সোয়া ধরছস কবে থেকে রে? কবে দেখা শুরু করলি? আর তুই কামটা ছাড়ছিস কেন? বালাই তো ছিলি, কাম করতি, নিজের মতো থাকতি, এ কোন জায়গায় আইসা তুই কি করতেছিস? বুঝবার পারলাম না দোস্ত। আবার রাগ করছিস নাকি ওই মাগিকে মাইরা দিছি দেখা? দোস্ত তুই রাগ করলে না আমি খুব কষ্ট পাবো, কারণ আমি তোর ভালোর জন্যই তো করলাম। ওই মাগি তোর মাথার মধ্যে এমন ভাবে কাইথা বসছে যে তুই শয়নে স্বপনে সব জায়গায় মাগিকেই দেখতে পাস। তো দোস্ত, চিনতে পারস এই সরাটা তুই ঢুকাই দিছিলি আমারে? তুই না কোনোদিন মাগি স্মৃতি না, হুট করে তোর এমন কোন ঘটনা ঘটলো রে? নাকি ও একটু একটু বয়স তো হইতেছে? দোস্ত, দিনকাল এত তাড়াতাড়ি বদলাই গেল কিভাবে বলতো? আমি ছিলাম কোথায় জানি, মানে আমার হুশ আসলো, আমি দেখলাম কাদামাটির ভেতরে। যেভাবে কেচ্চা কাদামাটির ভেতরে ঘোরাফেরা করে আমি ওইভাবে ঘোরাফেরা করলাম, উঠতে পারতেছি না। আরো অনেক অনেক কঙ্কাল পড়ে আছে আমার লগে। দুই একটার বুকের ছাতি দেখা যায়, দুই একটার খুলি দেখা যায়। এই কাদামাটির ভেতর দিয়ে র্যাং র্যায় আমি যে কিভাবে বাইরে আসছি দোস্ত আমি তোরে কইতে পারবো না, কিন্তু আমি তোরে খুঁজতেছিলাম। পরে কে জানি আমারে বললো যে তোরে আমি ওইখানে নিয়ে যাবো, যে এইখানে তোর দোস্ত থাকে। আমি কলাম কেডা কেডা তুই, কেডা আমার লাগে কথা কস? তো কিগুলো জানোস দোস্ত? বলে সে উত্তরের নজর, তার নাকি শক্তি আছে, আর সে নাকি তোকে চেনে। তো সে আর কি তোর কাছে আমাকে নিয়ে আসলো। ওই উত্তরের নজর আবার আমাকে বলে দিছিল যে তাকে বলবা, সে তাকে দেখে সে আসলে তার মাথার ভেতরে বসে আছে, মানে তাকে দেখলে সমস্যা। তো এই জন্য দোস্ত আইসা যখন দেখলাম যে মাগির এখানে তারাই আছে, মেরে দিছি দোস্ত, ভাগাই দিছি, আর আসবে না।
এর সাথে সুন্দর সুন্দর জোয়ান জোয়ান মাইয়া তুই পাবি দোস্ত। চল বাইরে, হাউস মিলানো বাকি আছে দোস্ত। ঠিক ওই সময় জুম্মন ওর দিকে এগিয়ে আসে, ঠিক ওই যে ঝাপটার দরজাটা সেদিক বরাবর। সে মন্যাকে উদ্দেশ্য করে বলে, ভূত আবার কবে থেকে জিন্দা হয়ে কথা কওয়া শুরু করছে রে? তোর আসলে কারা কত? আমারে নিয়ে খেলা করস, আমারে চিনিস তোরা? আমি কি জিনিস আমি জানস তোরা? ও মা দোস্ত, তুমি আমার উপরে রাগ হইতেছ কেন? উত্তর দিল মইনা। রাগ হইও না দোস্ত, তোমার সাথে দেখা করবার জন্য আসছি। এই যে কত বড় উপহারটা তুমি আমার দিয়েছিলে ওই দিন রাত্রে, তা আমিও তোমার একটা উপহারও দিয়ে দিলাম এক হিসেবে। সদবাদ হয়ে গেল দোস্ত। রাগ খুব রাখো না নিজের ভেতরে। এখন দোস্ত কষ্টের কথা কই, অনেক ক্ষুধা লাগছে, কিন্তু কি খামো কও? ক্ষুধার ঠেলা কাদামাটি খাইছি অনেক, ভালোই লাগছে। একটু একটু কড়া আবার একটু একটু মিঠা খাইছি, কিন্তু দোস্ত তো আমার হইতেছে না। আমার দোস্ত একটু মাংস আইনা দিবা। মহিনার দিকে এগিয়ে আসলো জুম্মান। এখন দূরত্ব শুধুমাত্র পা থেকে জুম্মনের সাথে 1 ফিটের, মহিনার পায়ের থেকে। এবং মহিনার সেই যে ক্ষত, যে জায়গায় ছুরিটা তখনও লাগানো, ওদিক দিয়ে রক্ত বেয়ে পড়ছে তখন। জুম্মন তাকে উদ্দেশ্য করে বলল, কুত্তার বাচ্চা, তোরা আমি ছুরি মারছিলাম, ছুরি লাগায় রাখছিলাম, ছুরি তো আমার সাথেই ছিল, আমার সাথে ছিল। তুই নাটক করতেছিস আমার সাথে। তুই জানিস না তোরা আমি কেন ছোড়া মারছিলাম? তুই আবার এখানে আসছিস, আয়সা বলতেছিস উত্তরের নজর। হ্যাঁ, উত্তরের নজর কে? তুই আমার যদি এখন না বলস, তাই কিন্তু তোর আমি এই জায়গায় আরো এক দফা মেরা ফেলাম। ময়না নিজের পা সাথে সাথে নামিয়ে ফেললো, একদম ভীত মানুষের মতো। ভীত মানুষের মতো কিন্তু সে তখন বলে বসলো, দোস্ত তুই কোনো সময় বেতালার নাম শুনছিলি? ঘাড়ে বৈশা কথা কয়, তোর অবস্থা হয়েছে এরকম। তেলোত্তমা তোর ঘাড়ে বসে আছে, টাকা দেখ, টাকা দেখ। ওই মাগি এখনো তোরে কুমন্ত্রণা দেয়, আর আমার বিরুদ্ধে তোরে দাঁড় করাইতেছে। দেখ দেখ, টাকা দেখ। এবং আশ্চর্যজনক ভাবে জুম্মন ওদিকে তাকায়, ঠিকই তাকায় নিজের বাম কাঁধের দিকে। এবং ওর কেন জানি মনে হলো যে ওর বাম কাঁধে না একটা পুতুলের মতো ছায়া বসে রয়েছে, এবং সেটা কিন্তু গায়েব হয়ে যায়, মানে তাকাতে তাকাতে গায়েব হয়ে যায়, শুধুমাত্র একটু আবছা বুঝিয়ে গেল। মন্যা না একটা বিশ্রী হাসি দিল, যেই হাসিটা লম্পটদের, যে হাসিটা খুনিদের, তারা যখন লম্পটগিরি করার জন্য কোনো কিছু সুযোগ পায় বা কাউকে পায়, তাদের ভেতরে সেই সত্তা যেভাবে জেগে ওঠে, ওইভাবে ওই সত্তা জেগে উঠল আর ওইরকম একটা হাসি সে দিল। জুমন ওই হাসুয়াটা ধরে একেবারে মইনার গলায় ঠেকিয়ে দিল। এমনকি ও তো দেখতে পাচ্ছে মইনার অবস্থা কিরকম, কিছুটা সে ঢুকিয়ে দিল। কিন্তু রক্ত তো বের হবার কথা না, রক্ত বের হওয়ার কথা নাই, তো মানুষই না। কিন্তু আরো একটা ব্যাপার হচ্ছে যে এমন ভাবে ছুরিটা ঢুকে গেছে, মানে হাসুয়াটা, যেন এটা একটা শরীর। ওই রকম অনুভূতি সে নিজে পেয়েছে নিজের হাতে। তার 2 হাত ধরে মইনা শরীর দিয়ে বললো, দোস্ত একবার মারছিস, আর একবার মারতে পারবি না। তো এরপরে আবার তুই আর আমার মারার চিন্তা ভাবনা করিস না। আমারে মারার চিন্তা ভাবনা করলে বরং আমি চাইলে এখন প্রতিশোধ নিতে পারি দোস্ত। বসো, তোমার সাথে কথা আছে আমার। ঠিক ওই সময় জুম্মন নিজের কানে শুনতে পেল কে জানি ফিসফিস করে কথা বলে। সে মইনার দিকে তাকালো, কিন্তু কথা যে বলছে তার কানে ফিসফিস করে, সে কিন্তু মইন নাই। তার কানে ফিসফিস করে বলছে, ওই শয়তানের কথা বিশ্বাস করিস না, হইতেছে শয়তান। আমি তো আসল দোস্ত, তোর পেছনে দাঁড়িয়ে আছি। ও মিথ্যা কথা কয়, ও হইতেছে
ওই উত্তরের নজরের আসল খেদমতগার। এখন এই খেদমতগার কথাটা ওই সময় জুম্মন বুঝতো না, বুঝেও নি, কিন্তু কানে যে ফিস ফিস করে কথা বলেছে সেই কথাটা কিন্তু জুম্মন শোনার পরেও মৈন্যয় কিভাবে জানি শুনেছে। সে সাথে সাথে এখান থেকে বলল, দেখছিস তিলোত্তমা তোর ঘাড়ে বসে আছে, বসে থেকে এখন আমার নাম নিয়ে তোর ফিস ফিস করে কান পরা দেয়, তোর ফিস ফিস করে কান পরা দেয় দোস্ত, তুই শুনিস না এগুলা? ওদিকে ওর কানে আস্তে আস্তে ফিস ফিস করে বলতে লাগলো সে, দোস্ত তুই সারে দেখতেছিস সে খিদমতগার, আর ওই খিদমতগার কার? উত্তরের নজরের। আর ওই উত্তর নজর খিদমতগার পাঠাইছে কার রূপে জানিস? ওই মেয়ের রূপে। তুই ওই মেয়েকে দেখতেছিস, ওই মেয়ে তোর সামনে আরেক রূপে এখন দাঁড়ানো। দোস্ত তুই কাউকে বিশ্বাস করিস না, আমি যা বলতেছি তাই সত্যি। এই কথাটা জুমন শুনলো ঠিকই, কিন্তু এইবার যে মৈন্যাকে সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, দেখলো যে সে কোনো কথার উত্তর দেয়নি। জুম্মন জিজ্ঞেস করলো, তোর নাম কত, তোর নাম কি? তখন সে তার আসল নাম বলল, মনির হোসেন, সংক্ষেপে মুন্না। তখন জুম্মন জিজ্ঞেস করলো, তোর বাবার নাম কি রে? বারেক মোল্লা। জুম্মন জিজ্ঞেস করলো, তোর মার নাম কি? ওইখান থেকে মুন্না উত্তর দিল, রে জানোয়ার, কোনোদিন আমি কি তোরে আমার মায়ের নাম কইছি রে? কোনোদিন কইছি? আমার মায়ের নাম তো আমি নিজেই যাই না, তো তোর আমি কুমু কেমনে রে? তুই নিজেও তো জানোস না, জানোস কোনোদিন আমি তোরে কইছি আমার মায়ের নাম কি? জুম্মন এই কথাটা জানতো যে মৈনার মায়ের নাম মৈনার নিজেও জানে না, কারণ মৈনার জন্মের পর থেকে তার মাকে দেখেই নেই। মানুষ হয়েছে কিভাবে সেটা সে নিজেও জানে না। এই জন্য প্রায়শই জুম্মন বলতো যে তুই কয় ঘাটে দুধ খেয়ে আসছিস আল্লাহই জানে। কথাটা ঠিক এরকম ছিল। আবার মাঝে মাঝে জুম্মন নিজেই বলতো, এমনও হইতে পারে যে তুই এইখান থেকেই পয়দা হয়েছিস, এখান থেকেই পয়দা হয়েছিস, আর তোর বাপে তোরে নিয়ে পালতেছে, এই জন্য তোর মার কোনো ঠিক ঠিকানা নেই, বাপ একটা নাম দিয়ে দিছে বারেক মোল্লা। এই কথাটা কিন্তু সেই অতীতের। জুম্মন ঠায় দাঁড়িয়ে রয়েছে, ও কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ আগে যে মুহূর্তটা সে কাটিয়েছে, আর তিলোত্তমা ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থা, ও শরীরটা, মানে জুম্মনের শরীরটা কেমন জানি হয়ে গেল, কেমন যেন নিষ্প্রাণের মতো। অত্যন্ত আরাম লাগছে দাঁড়িয়ে থাকা অবস্থায়, মনে চাচ্ছে শুয়ে পড়লে সে ঘুমিয়ে যাবে, এমন লাগছে তার। ওই সময় তার মনে পড়ছে তিলোত্তমার কথা, ঠিক পাশে যেভাবে দাঁড়িয়ে থাকতো, বা ঠিক পাশে এসে যেভাবে মাথায় হাত বুলিয়ে বা জল পটি দিয়েছে, সেগুলো ও সব মনে আছে। ও হেঁটে গেল নিজের বিছানার দিকে। দোকানের ঝাপটা খোলা থাকুক বা বন্ধ থাকুক, ওতে ওর কোনো কিছু যায় আসে না। ওদিক থেকে মন্যা তাকে জিজ্ঞেস করছিল, দোস্ত কই যাও, কই যাও তুমি? তুমি দেখো আমার খুব ব্যথা করতেছে, তোমার কাছে কোনো ওষুধ আছে দেখো তো, আমার খুব যন্ত্রণা হইতেছে। জুম্মন তাকে উদ্দেশ্য করে বলল, দূরে যায় যা মর, দূরে যায় যেদিকে দুই চোখ যা ওই জায়গায় যা মর। নিজের বিছানায় গা এলিয়ে দিল। তখন পর্যন্ত তার খেয়াল সেই তিলোত্তমার দিকে। সেই মুহূর্তে তার চোখের সামনে ঘোরাফেরা করছে, ওদিকে যে মইনা বসে রয়েছে সেইটার প্রতি তার কোনো ভ্রক্ষেপই নেই। আবার কেন জানি নিজের ভেতরে সে এটাও অনুভব করছিল যে মইনা এখন এসে যদি তাকে জবাই করে দেয়, দেখ মুক্ত তো হয়ে যাবে সেই শরীর থেকে। ওদিক থেকে তখন একটা হাসি ভেসে আসে, সেই লম্পটদের মতো হাসি, এবং সেই লম্পটদের মতো হাসি হাসতে হাসতে মইনা বলো, আরে বেটা রে, তোরে আমি যদি জবাই করতাম তাহলে আমি এক্ষণ তোরে জবাই করে দিতাম, আমি এত কথা বলতাম না, তুই আমার কিছু ওষুধ এনে দে, তোমার খুব যন্ত্রণা করতেছে দোস্ত। কিন্তু জুম্মন ওই কথায় কোনো সাড়াই দেয়নি। ঘুমের ভেতরে সে একটা স্বপ্ন দেখল। সে নিজে
মইনা যেখানে বসে রয়েছে ঠিক সেইখানে সে বসে রয়েছে। বৃষ্টি পড়ছে। ঠিক যেভাবে ঝাপটা খোলা এবং যেভাবে ঝাপটা দেওয়া দরজা পর্যন্ত খোলা, ঠিক সেভাবেই খোলা। আর একটু হাওয়ার সাথে বৃষ্টি ধাক্কা মারছে। হারিকেনের আলোটা বারবার বাড়ি মারছে, যতবার হাওয়া ভেতরে ঢুকছে ততবার। একটা অদ্ভুত ধরনের ছায়া উপর থেকে নিচে নামলো, যেন সেই ছায়াকে সে আগে থেকেই চেনে। ওই ছায়াটা নামলো তো সেই নদীর পাড়ের দিকে এবং ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো, যেন সে পুরো ক্রাইম সিনকে আরেকবার দেখছে। কোন ক্রাইম সিন? তিলোত্তমার লাশ যখন চুম্বন পেয়েছিল, ঠিক তেমন। সে ছায়াটা ঘুরতে 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 ঠিক দোকানের সামনে এলো এবং স্বপ্নের ভেতরে জুম্মন ইশারা দিয়ে বোঝালো সেই ছায়াকে যে জুম্মন ভেতরে ঘুমায়, অর্থাৎ স্বপ্নে সে নিজেকেই এক্সপোজ করে দিচ্ছে। এবং সেই ছায়াটা দোকানের ভেতর ঢুকে সে ছায়া ধীরে 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 তার পাশে এসে দাঁড়ায়। সে ছায়াটা জানি কেমন অদ্ভুত। সে ছায়াটা একটা কথাই জিজ্ঞেস করলো, কাজ তুই কেন ছেড়ে দিলি? ওই একই কাজ তুই চালিয়ে যেতি, ছেড়ে কেন দিলি? কথাটা ছিল এরকম। হুশ আসলো, অর্থাৎ ঘুম ভাঙলো। এই স্বপ্ন দেখে যখন তার ঘুম ভাঙলো ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারলো তার দোকানের ভেতরে যে হারিকেনটা একটু টিমটিমে আলোতে জ্বলছিল, ওই হারিকেনটা এখন একদম ফুল ব্রাইটনেসে জ্বলছে। এবং জ্বরের শরীর ঘুম থেকে ওঠার পরে এক অদ্ভুত অনুভূতি পেত। জুম্মন উঠে দাঁড়ায়, তাকিয়ে দেখতে পায় যে ট্রাঙ্কের উপরে তার জিনিসপত্র থাকতো, সেই ট্রাঙ্কের উপরে একটা লাশ। এবং হারিকেনটা ঠিক বেড়ার সাথে লাগানো, যাতে আলো সেই লাশের উপরে পড়ে। লাশটা অন্য কারণ না, লাশটা তিলোত্তমার। কারণ চেহারা সে চিনে, কিন্তু এই শরীরকে সে চেনে না। পুরো শরীরে কোনো কাপড় নেই, কিন্তু এটা আসলে মজার ব্যাপার না। কাপড় নেই বলাটা আসলে মজার ব্যাপার না, বরং তার বুকের ছাতিটা ফাড়া, কেটে সেটাকে 2 হাত দিয়ে চওড়া করে ফেলে দেওয়া হয়েছে। একদম বুকের ছাতিটা খুলে রয়েছে, ভেতরে কলকবে সব কিছু দেখা যায়। এবং সেটা সেই হারিকেনের আলোতেই। গুন গুন করতে করতে মইন্না সে তার নিজের কাজ করে যাচ্ছে, অথচ ওর ঠিক যেইখানে ছুরিটা লাগানো সেখান থেকে তখন রক্ত বেরিয়ে পড়ছে। খুব ধীরে 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 সে যেন এমন ভাবে লাশটাকে কাটলো, যেন লাশটা সে আর তদন্ত করছে না, বরং লাশটাকে সে এখন এমন উপায়ে কাটবে যাতে কাটাও খুব সহজ হয়, আর কাটার পরে যাতে ডাম্প করতে খুব সহজ হয়। তারা সবসময় একটা কাজ করত, তারা করতে এমনভাবে যে জয়েন্টের একটু উপরে কাজ করত। জয়েন্টের একটু উপরে কাজ করলে তাদের হিসেবে রক্তপাত একটু কম হয় আর খুব সহজে ট্রান্সপোর্টও করা যায়। জয়েন্টে কাটতে গেলে একটু এদিক সেদিক হয়, বিভিন্ন রকমের ফ্যারকাফিকে দেখা দেয়। একটা শরীরকে যদি কাটতে হয় তাদের হিসেবে, সেই শরীরকে আগে একেবারে বুক থেকে ছাতি থেকে শুরু করে একেবারে নিচে যত দূর পর্যন্ত আসা যায় কাটো। কাটার পরে সেই জয়েন্ট থেকে সেটাকে সরিয়ে ফেলো, ভেতরে অর্গানগুলোকে সরিয়ে ফেলো, এগুলো আগে নষ্ট হয়। কাইটা কিছু সময়ের জন্য রাখো, বাকি রক্ত যা আছে সব বের হয়ে যাবে। তারপরে আগে মাংসগুলো ছিল, তুমি চাইলে মাংস পচায় ফেলতে পারো, মাংস চাইলে তুমি অ্যাসিডে পুরো গলায় ফেলতে পারো। আগে মাংসগুলো শেষ হলো, ছিললে কি হবে? ওজন কমে যাবে। শুরু করতে উরু দিয়ে, তারপরে পিঠের পাশের মাসলগুলা, তারপরে পিঠের মাসলগুলা। আর হাতের মাসল ছাড়ানো কঠিন না, ঠিক যেভাবে গরু ছাগল কাটা হয় সেইভাবেও না, এতটা ভয়ঙ্কর ভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অতটুকু পর্যন্ত কাটা হয়েছে যতটুকু পর্যন্ত একটা মেয়েদের নাভির অংশ থাকে, পেটের অংশ দেখা যায় এখন। মইনা আনমনে কাজ করে যাচ্ছে আর জুম্মন তাকিয়ে আছে চুপচাপ। মইনা টের পেল যে জুম্মন ঘুম থেকে উঠেছে। সে বলল, দোস্ত কাজ তুই ছাড়লি কেন? এই কাজ তুই কেন ছাড়লি দোস্ত? আবার বুঝলাম যে তুই কোথাও কোথাও জেল চেয়েছিলি, কিন্তু বাইরে তুই এই কাজ তো করতে পারতি দোস্ত। কাজ ছাড়লি কেন রে দোস্ত? তুই জানিস না সেই কাজগুলো খুব বেশি পছন্দ করে, তার হুকুমে তো কাজ করতেছি। এই যে তাকা দেখ, এই যে সে মাগি যেটাকে তুই মানে যেটা প্রেমে তুই দিওয়ানা হয়ে যেতেছিলি, এই দেখ কি অবস্থা, কি অবস্থা করছে দেখ। মানুষ কিভাবে কাটছে ওরে, মানুষ ওরে কাটছে আর বাকি কাজ আমরা করতেছি। মানুষ কেটে কিছু জিনিসপত্র তো নিয়েই গেছে, দেখা যায় তো আহামরি কোনো কিছু বাকি নেই, তো বাকি কাজ আমি করলাম, এই যে বুকটারা ফাড়লাম। এখন দোস্ত কাজ হইতেছে খুশি খুশি করে ভাসায় দেয়। পাশে নদী আছে, মাছে খায় ফেলাইবো আর হাড্ডি পরে দেখবো পানিতে, কোনো টেনশন নাই দোস্ত, কেউ জানবো না। দেখ রক্ত নাই, এর আগে এমন ভাবে কাটছে আর এমন ভাবে ইঞ্জেকশন মাইরা থয়ে দিছে শরীরের ভেতরে যে রক্ত আর বেরোতো না। আর রক্ত বেরোবো কেমনে কত দোস্ত? লাশ তো পানিতে যে কদিন আসছিল ওই ফুলটা থাকার কারণে যতখানি বেড়ে নেয় বেড়ে গেছে। এখন তুই মাংস কাটলে তো আর অত বেশি রক্ত বেরোতো না দোস্ত। এটা তোর আসলে বোঝার দরকার। হ্যাঁ, এটা হাতটা লাগা, নইলে সে অনেক রাগ করবে। তুই কার কথা কষ্টায়? ঝাড়ি দিল জুম্মন। মনে তো দিল, উমা দোস্ত তুমি জানো না আমি কার কথা বলতেছি? ঠিক সেই সময় নিজের কাঁধকে ভার অনুভব করতে পেল জুম্মন। ওর কাঁধে কেউ রয়েছে, মানে যার উপস্থিতি সে টের পায়, কারণ তার কাঁধের ওই অংশ ভার আর এক ধরনের মুভমেন্ট সে টের পায়। জুম্মন নিজের কানে শুনতে পায়, কাজ ছেড়ে দিছিস না, কাজ ছেড়ে দিস না, কাজ করতে থাক, কাজ করতে থাক, পুলিশ অনেক রাগ হবে। ঠিক এরকম কথা। তখন মইনা কি কি জানি কথা বলে গেল, সেই কথাগুলোর উপরে তার আর কোনো ভ্রুক্ষেপ ছিলই না, কারণ ওই ফিসফিসানির উপরে তার প্রচন্ড রকমের নজর রয়েছে। ফিসফিসাচ্ছে কে তার কানের কাছে এসে, এই জন্য সে বারবার তার বাম দিকে তাকায়, কাঁধের বাম দিকে এই জায়গাটাই ভার হয়ে আসে। কণ্ঠ কেমন জানি মেয়েলি আর পুরুষ মিশ্রিত, বলে বোঝানো বা যেটাই হোক কঠিন। মন্যা তাকে তখনও ডাকছে যে দোস্ত হাত লাগা, হাত লাগা, হাতে সময় কম, ওর রানের মধ্যে গোস্ত তেমন নাই, যা গোস্ত আছে পিছনে আর পিঠের পিছনে আর পেটের সামনে। পেটের সামনে তো আসলে দোস্ত গোস্ত নাই, সব তেল। একটু গরম দিলে দেখবি কি জানোস, এই তেলগুলা থেকে তেল ছেড়ে দেব আর কিছুখানি শক্ত চর্বি জমে যাবো গা, ওইটা তুই ফালাই দিলে বা কুত্তারে দিলে তাও হয়ে গেল গা। অত ভিতরে নারী বুড়ি তেমন কোনো কিছু রাখে নাই, ওরা সব রেখে দিছে। তো দোস্ত অত টেনশন নাই, চল কাটি, কাইটা আজকে মাছেরে খাওয়াই। এদিকে ওর কানে, জুমনের কানে বলছিল, কে জানি বলছিল, আপনি ভুলেও ওই কাজ করেন না, আপনি ভুলেও সেদিকে পা বাড়ায়েন না, আপনাকে শক্ত থাকা লাগবে। আর ঠিক ওই সময় তার দোকানে এসে ঢুকে তার মা, জুম্মনের সেই দজ্জাল মা, যার হাতে সবসময় থাকে লাঠি, এবং যেই কোনো মুহূর্তে যেই কোনো কন্ডিশনে যেমনই হোক না কেন জুম্মনকে আঘাত করতে তিনি দ্বিধাবোধ করেন না। তিনি ভেতরে ঢুকেই যখন দেখলেন যে দুটা পা দেখা যায় এবং একটা নারী দেহের বুকে এমনভাবে উঁচু করে রাখা হয়েছে কেটে, তা দেখার পরে তার প্রচণ্ড রাগ উঠে। সে লাঠি নিয়ে আঘাত করতে আসে জুম্মনকে, মইন্নাকে সে পাশ কাটিয়ে এমনভাবে যায় যেন মইন্না সেখানে নাই। জুম্মনকে এমনভাবে তারা মারতে শুরু করে আর এমনভাবে অশ্রাব্য ভাষায় গালাগালা শুরু করে যে এবার জুম্মন যেন এই মার খাওয়াটা আর এই গালি খাওয়াটা ডিজার্ভ করে। তাই সে চুপচাপ সে মার খেয়ে যাচ্ছিল। সে তো জানে
মারবে এবার কতদিন, বেশি দিন তার মারতে পারবে না, জোর তো ফুরায় যায়। এবং সেই ঘটনাই ঘটে, জোর ফুরিয়ে যায় এবং দোকান থেকে অশ্রাব্য ভাষায় কথা বলতে বলতে অভিশাপ দিতে দিতে যমুনা পেরিয়ে যায় বৃষ্টির ভেতরে। কিন্তু এখন মনে আছে যখন মুন্নাকে পাশ কাটিয়ে গিয়েছিল, মুন্না যে সেখানে ছিল, এটা কিন্তু ওর মা ভ্রুক্ষেপই করে নাই, ভ্রুক্ষেপ করার দরকারও মনে করে নাই। কিন্তু মুন্না ঠিক ততক্ষণে লাশকে কেটে ফেলেছে, কল্পনার অতীত লাশকে সে কেটে ফেলেছে। কিছু জায়গায় এমন ভাবে মাংসকে কুচি কুচি করে স্তূপ করা হচ্ছিল, যা দেখে তার মুহূর্তের মধ্যে বরফ গলে সেই কথাগুলো মনে পড়তে শুরু করে। আর আচমকা মুন্না বলে বসে, তোর কি রুস্তমের কথা মনে আছে রে দোস্ত? জুম্মন জিজ্ঞেস করলো, কোন রুস্তমের কথা কস? মুন্না বলল, ও মনে করে দেখতো দোস্ত, যে সময় তুই বরফ গলে কাজ করতি, তোর মালিকে না একজনের সাফাই করে দিতে বসছিল, মনে পড়ে রুস্তম? তাগড়া বেটা, তোর সাথে কিন্তু প্রায় আধা ফিট লম্বা ছিল, মনে পড়ে তোর? ওই তাগড়া বেটারে কিন্তু তুই ঠিকই এসে তো ভয়ঙ্কর অবস্থায় করে মাছেরা খাওয়াইছস, মনে পড়ে দোস্ত? জুম্মনের অনেক কথা মনে নেই, এমনকি সেই সময় রুস্তমের সাথে সে কি করেছে সেটা তার মনে আসলেও সেই স্মৃতিকে সে পাত্তা দেয়নি, যেন সেই স্মৃতিকে সে ঘৃণার রূপে দেখতে লাগলো। যদি আপনি ঘৃণা করেন কোনো কিছুকে, তাহলে ওইটার বিরুদ্ধে তো লড়তে পারেন অন্যভাবে। আর আপনি যদি কোনো কিছুর প্রতি রাগ থাকেন, সেই লড়াইটাও আবার ভিন্ন রকম হয়। কিন্তু ঘৃণার লড়াইটা অত্যন্ত খারাপ, কারণ এইখানে কোনো কিছু শেষ হচ্ছে না, শুধু জমছেই। আর রাগের ক্ষেত্রে তা শেষ হয়ে যায়, জমে না। ময়না বারবার সে রুস্তমের কথা তাকে বলছিল, রুস্তমের কি হাল করেছিল তা সে খুব ভালো করে জানে। বলতে হয়, কারণ মইন্না কথা বলছে তো, এই জন্য বলতে হয়। মইন্নাই তাকে দেখিয়ে দিচ্ছিল যে এই যে তুই এই পাশ থেকে টান দিয়া একেবারে কয়েক হাত মাল বাইর করে ফেলছিলি, তুই এমন ভাবে কুচি দিছিলি তো 2 হাত মাইল বাইর করছ। একটা মানুষের শরীর থেকে 2 হাত মাইল বাইর করতে পারে কেউ? 2 হাত মাইল, 2 হাত মাইল তো বাইর করা সহজ না রে। তুই 2 হাত মাইলও বাইর করছস, আবার অপর পাশ থেকেও তুই 2 হাত মাইল বাইর করছস। তুই তো ওখানে ওজন কমাই দিস, এরপর তো তোর সময় লাগে নাই দোস্ত, তুই হয়ে গেছিস এক্সপার্ট মানুষ। সমানে সমানে তুই চক্ষু বন্ধ করে 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 তুই কুচি করতে পারস মানুষের, তো তুই তারা তো সেভাবে কুচি করছস। এখন এই যে যেটারে তুই পছন্দ করিস, এই যে এই মাগিটা, এইটারে এবার তুই নিজে তোর মতো করে পোস্টমর্টম কর। এটা কিন্তু মরে গেছে, মরে যত কানে যায় বসে বসে এখন কুমন্ত্রণা দেয় দোস্ত তোরে। ওদিকে যমুনা কান থেকে যে কথা বলছিল, সে আবার কথা বলতে শুরু করে। সে বলল, ওইদিকে পা বাড়ানো যাবে না, যেই জীবন পেছনে ফিরে রেখে আসছি সেই জীবনের দ্বিতীয়বার পা দিতে যাবি না। বরং যদি তুই সুযোগ পাস, তোর এই বন্ধুকে মেরে ফেল, আমি তোকে আরো ভালো রাস্তায় নিয়ে যাব। মইনা হাসলো যেন সেই কথা শুনতে পেয়েছে। সে জুম্মনের উদ্দেশ্যে বলল, দোস্ত তুই আমারে কাটবি? ঘুরে তাকালো সে জুম্মনের দিকে এবং সে জুম্মনকে বলল, ধোকা কিন্তু আমি দিই নাই, তুই দিছিলি। আমি হুঁশে ছিলাম না দোস্ত, আমি হুঁশে ছিলাম না দেখে আমার পেটে ঢুকাই দিতে পারছো ছোড়া। আমি কিন্তু এখন হুঁশে আছি দোস্ত। ছোড়া তো দূরের কথা, শুইতেও পারবি না দোস্ত। ভালো ভালো যেটা বলি সেটা কর, তোর ভালোর জন্যই বলতেছি দোস্ত। তুই তোর ভালো কোনোদিন বুঝতেও চাস নাই। কাজে না ফিরলে তোর বড় ক্ষতি হয়ে যাবে। আয় তোর প্রেমিকারে দিয়েই শুরু কর।
জুম্মনের কানে তখন আবার আরেক পাশ থেকে বলতে শুরু করলো। এবারে কণ্ঠস্বরটা একদম তিলোত্তমা হতো, খুব আবেদনময়ী কণ্ঠস্বরে সে বলছিল, মইন্নাকে এখান থেকে সরাতে হবে। মইন্না যদি না সরে তাহলে বড় ধরনের সমস্যা তৈরি হওয়া শুরু হবে। সে কোনো মতেই চাইবে না আমরা একে অপরের কাছাকাছি আসি। এই কথাটা যখন জুমন শুনতে পায় নিজের কানে, তখন জুমনের মাথায় একটা ব্যাপার ঘুরতে শুরু করে, যা দেখতেছি সবই তো ভূত। ভূত তার ভূতেরা মারতে পারে না, তার মানে তিলোত্তমা বাচ্চা আছে, মানে বাচ্চা আছে কই, মানে আছে। তোরে দোস্ত তোরা কেমনে খেদায়, মনে মনে ভাবছিল কিন্তু এইটাই। মইনা আবারও বলল, তুই আমারে খেদানোর চিন্তা ভাবনা করিস না, আমি এখানে আসছি থাকার লেগা। আর তুই তোর পায়ের নিচে তাকায় দেখ তো কি অবস্থা। জুমন পায়ের নিচে তাকিয়ে দেখে রক্ত, অদ্ভুত রকমের রক্ত। এই পরিমাণ রক্ত এলো কোত্থেকে? মইনার দিকে সে যখন তাকালো, মইনা তাকে ইশারা দিল। সেই ইশারা সে যখন ফলো করলো, সে দেখতে পেল যে লাশটা, তিলোত্তমার যে লাশ, যে লাশের বুক মানে সিন্দুকের মতো ফাড়া, সেদিক দিয়ে রক্ত বেরোচ্ছে এবং পুরো বুকের ভেতরে রক্ত, মানে ভেতরের অংশ, শরীরের ভেতরের অংশে পুরো জায়গাটা জুড়ে রক্ত, মানে কলকলিয়ে রক্ত আসছে। তো ঠিক ওই সময় কেন জানি মনে হলো যে ভূমিকম্প হলো, মাটি এমন ভাবে দুলে উঠলো, মানে একটা বোতল কাপে ধাক্কা দিয়ে ফেলে দিলে যতটুকু ওই বোতলটা যতটুকু ফোর্স নিয়ে পড়ে যাবে ততটুকু কেঁপে উঠলো মাটিটা, এবং হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লো। আতঙ্ক ছড়িয়ে পড়লো জুম্মনের ভেতরে। সে হোঁচট খেয়ে পড়ে গেছে, কারণ ব্যালেন্স আর সে সামলাতে পারছে না, মাটি অনেক জোরে কাঁপছে। মইনাও পড়ে গিয়েছিল তার সাথে সাথে, এবং মইনার হাত থেকে পড়ে গিয়েছিল সেই চাপাতির মতো ছুরিটা। ওইটা চোখে দেখা মাত্রই মাটি কাঁপা অবস্থায় সে সেই ছুরিটা হাতে তুলে নিল এবং মইনার গলা বরাবর একেবারে নিখুঁত নিশানায় সে আঘাত করল। ওই আঘাত যখনই মইনার গলার ভিতরে ঢুকে গেল, মাটির কম্পন থেমে গেছে, আর মইনা তার দিকে তাকিয়ে আছে একেবারে বিস্মিত হয়ে। তুই শেষমেশ আমার গলায় আবারও কোপ দিলি দোস্ত, তোরে তো আমি কি মনে করছিলাম, আর তুই তো এই চাহিলি থেকে গেছিস, শয়তানের শয়তান তারা। এই কথা বলে সে একবার জুম্মনের উপরে চেপে বসে এবং সে জুম্মনকে বলছিল, আমি আমার গলা কাটবে, এই দেখ কাটতে পারছিস, এই দেখ টাকা দেখ, কিছুই চাই, কিন্তু তুই মানুষ, তোর গলা কাটা সহজ, দেখ আজকে তোর গলা আমি কেমনে কাটি দেখ। এই কথা বলে সে যখন ওর গলা কাটতে যাচ্ছে, হুট করে নরনারায়ণের কাটা মাথাটা ফুটবলের মতো লাফিয়ে লাফিয়ে কোন জায়গা থেকে এসে মইনাকে যেটা ধাক্কা মারলো, মানে এইটা সে জানে না, কিন্তু ধাক্কা মারতে দেখেছে জুম্মন। নরনারায়ণের কাটা মাথা, ওই ধাক্কায় যখন মইনা পড়ে যায়, জুম্মন একেবারে ধুমুর করে উপরে ওঠে এবং সে নিজের দোকানের বাইরে চলে আসে দৌড় দিয়ে। সে যখন দোকানের বাইরে চলে আসে দৌড় দিয়ে, ততক্ষণে মইনা উঠে দাঁড়ায়, একেবারে সেই চেহারা, যে চেহারাটা একেবারে খুলির মতো, সাথে রয়েছে দুটো শিং, কিন্তু খুলি পুরোপুরি না, পচে গিয়েছে, চামড়া, উপরের চামড়াগুলো পচে যাচ্ছে। আকৃতি তার এমন, দাঁত বের করে সে এমন ভাবে দাঁত কিরমিরি দিল, মানে দাঁত থেকে শুরু করে মারি সমস্ত কিছু সে দূর থেকে দেখতে পাচ্ছে। তারপরে সে আস্তে ধরে এগিয়ে এলো, এগিয়ে এসে ঠিক ঝাপটার যে দরজাটা সেটার সামনে দাঁড়িয়ে বলো, দোস্ত দোকান তোর, তুই তো দোকানের বাইরে কি করতেছিস, আয় ভেতরে আয়, তুই আমার মারতে পারবি না দোস্ত, আর আমি আমি তোকে মারতে চাই না দোস্ত, কিন্তু এরপরে আবার তুই আর একই কাজ করিস না। তোর আমি বলতেছি, এই যে কাটা মাথা আর এই যে মাগিটা তোর ব্রেন ওয়াশ করে ফেলতেছে, তোকে পীর বানায় দিছে পীর, তুই ওদের হয়ে গেছিস পীর, ওরা তোর মুরিদ হয়ে গেছে দোস্ত।
মুরিদ হওয়ার সময় আসে নাই কারোর, ভূতেরা কারোর মুরিদ হয় না। দোস্ত, তোরা আমি যেটা বলি সেটা কর। তোর অনেক বিপদ রে দোস্ত, তুই তোর মার কাছ থেকেও দূরে থাক। আমি তোর ভালোর লেগেই বলতেছি। এরা যারা আছে তোর চারপাশে, এরা তোর খালি ক্ষতি চায়। তুই আমার মায়ের পেটের ভাই না, আমার পেটে ছুরি ঢুকাই দিস, তারপরও আমি তোরে কিছু বলবো না। আমি তারপরও তোরে বলি, তুই এই সমস্ত কিছু থেকে দূরে সর। তিলোত্তমারে সরা, নরনারায়ণ রে সরা, তারপরে তুই তোর মারে সরা। তোর উপরে অনেক বড় শক্তির নজর আছে, তোর কাজে ফেরত যাওয়া লাগবে। কাজে ফেরত যা, যেটা বলি সেটা কর দোস্ত, তোর ভালো আমি চাই। আর যদি মনে হয় দোস্ত যে তোর মনে হয় যে আমি তোর ভালো চাই না, তাহলে তোর যেটা মনে হয় তুই সেটাই কর দোস্ত। কিন্তু তোর একটা কথা বলি, তুই যদি আমার কথা না শুনিস, নিজেরা খুঁজা পাবে লাশের উপরে, যে জায়গায় পা দিবি সেখানেই লাশ পাবি। পরে কিন্তু হাহাকার করলেও লাভ নেই দোস্ত, হাহাকার করে কোনো কিছু করতে পারবি না। এই কথা বলে দোকান থেকে একেবারে হনহনিয়ে পেরিয়ে তার ডান দিক অর্থাৎ জুমনের বাম দিক ধরে ওই রাস্তার দিকে এগিয়ে গেল, যে রাস্তা দিয়ে এগিয়ে গেলে কিছু দূর পরেই নদীর পাড় পড়বে। সেই নদীর পাড়ের দিকে এগিয়ে গেল কিনা সেটা জুম্মন দেখলো না, কিন্তু জুম্মন সাথে সাথে নিজের দোকানের ভেতরে ঢুকে গেল। এই যে যা হচ্ছে এই জিনিসগুলোর সাথে সে আর ডিল করতে চায় না, কিন্তু সে নিজেও জানে না যে সে কি করবে। সে কখনো কোনো কিছু শিখেইনি। সেই রাতটা পার হলো এবং সেই দিনটা সে প্রপারলি নিজের বিজনেসটা সে চালু করতে পারলো। সে সারাদিন খুব ভালোভাবে ব্যবসা করেছে এবং সেই দিন শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও দুপুরবেলা খুব ভালো খাবার খেয়েছে, কারণ প্রতিবেশী তাকে ভালো খাবার দিয়ে গিয়েছিল এবং সেই খাবার এতটাই বেশি ছিল যে সেই খাবার আবার রাতের জন্যও যথেষ্ট। তাহলে তাকে আজকে আর রান্না করতে হবে না, সেই সাথে ব্যবসা ভালো হয়েছে। কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, হারিকেনের গ্লাসগুলো তো পরিষ্কার করতে হবে। ওই হারিকেনের গ্লাস পরিষ্কার করার জন্য নদীতে যায় সে, ঠিক সেই জায়গাটা যে জায়গাটায় গত রাতে মইন্না পানির উপরে যে লাফ দিয়েছিল। ওইখানে সে যখন গ্লাসটা পানিতে ধুয়ে ফেলাচ্ছে, আর অল্প একটু বাকি, নদীর ভেতরে তার নজর যায়। তার থেকে প্রায় 5 ফিট 6 ফিট দূরে পানির ভেতরে একটা মানুষের মাথা যতটুকু সাইজ হবে ঠিক ততটুকু সাইজের একটা মাছ, মানে সেই এত বড় মাথা, ওই মাছ তার দিকে তাকিয়ে আছে। একেবারে স্লোলি সে এগিয়ে আসছিল এবং স্লোলি সে পানির ভেতরে, কিন্তু সেখান থেকে সে জুম্মনকে দেখছে। সেখান থেকে জুম্মন উঠে যায়, উঠে যেয়ে নিজের দোকানে ফেরত যায়। ওই মাছের কথাটা তার মাথায় থাকলেও অতখানি গুরুত্ব সে দেয়নি, কারণ নদীতে অত বড় মাছ দেখা যেতেই পারে, পাঙ্গাসও তো অনেক সময় অনেক বড়ই হয়। পানির ভেতরে যে থাকে তাকে দেখতে একটু অন্যরকমই লাগে, পানির উপরে চলে এলে তার আর কোনো মূল্যই থাকে না, বরং তার মূল্য হয়ে যায় কেজিতে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, আবারও আকাশ কেমন জানি করে উঠলো, আর সেই বাতাসটা, বৃষ্টি আসবে, আবারও সেই চক্র শুরু। এই বৃষ্টি শুরু হইলে এমন এমন ঘটনা ঘটে যা আগে কখনো ঘটেই নাই। আজকে রাতের জন্য জুম্মন একদম তৈরি, ওর আর ভালো লাগে না। এর একটা ব্যবস্থা তাকে করতে হবেই। আর এই যে এই সমস্ত ভূত প্রেতের যে খেয়াল আর যত কিছু তার নিজের ভেতরে কাজ করে, এই সমস্ত কিছু থেকে তাকে বের হইতে হবে। সেই রকম লোক না, ভূতেরা এসে তার সাথে খেলাধুলা করবে সেই রকম লোক না। কিন্তু তারপরও এশারের ওয়াক্ত আসার আগে সেই চক্রাকারে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ঠিকই, এবং সেই ঝমঝমিয়ে নামা বৃষ্টির ভেতরে নিজেকে খুঁজে পেল ঠিক দোকানের সেই চৌকিটার উপরে। সে জুম্মন বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে, অন্ধকারে কিছু দেখা যায় না, যতটুকু আলোর রিফ্লেকশন পড়ে হারিকেনের কারণে টিন বেয়ে বেয়ে যে পানিটুকু পড়ছে সেটুকুকে স্পষ্ট দেখা যায়।
দূরে আর কোনো বৃষ্টির ফোঁটাকে দেখা যায় না যতক্ষণ পর্যন্ত তা মাটিতে না পড়ে। বৃষ্টির চক্র শুরু মানে ঘটনার চক্র শুরু। এখন পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে। নিজে কিছুটা লজ্জাও পাচ্ছে ভেবে যে এক ভূতের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। সে জুম্মন, বরফ কলায় কাজ করা মানুষ, জেল খাটা মানুষ, কম তো করে নাই নিজের জীবনে। অন্তত মন্না ভালো একটা কথা বলে যে নিজের জীবনে ফেরত যা, কিন্তু সেই জীবন তো ছেড়ে দিয়ে আসছে। বয়স হয়ে গেছে, এখন দুইটা ছেলে যদি ধরে বসে সে পারবে না, বরং দুইটা ছেলে তারা একটা ঘাড়ে কোপ দিতে পারবে, আরেকটা তার পেটে কোপ দিতে পারবে। অতর্কিতে সে যায় দুটা ছেলেকে দাবড় দিতে পারবে, কিন্তু দুটা ছেলে যদি তাকে ধরার জন্য আসে সে পারবে না। এত ভাবিস কেন রে দোস্ত? যাকে যখন মনে চায় তাকে তখন ওইভাবে কুপাই দিস। ট্রেনিং তো জমা দাস নাই, ট্রেনিং তো আছে তোর। কিন্তু সওয়াল হইল দোস্ত, তুমি আমারে কিল্লেগা দূরে ঠেলা দাও বারবার। তোমারে বললাম আমি এখানে একটু কাজ করার জন্য, তুমি সেই কাজ কেন করতেছো না দোস্ত? ঝুমন কোনো কথার উত্তর দেয় না। মইনা তার সাথে কথা বলেই যাচ্ছে। জুম্মনকে সে বিরক্ত করার জন্য সে সেই রাতের প্রসঙ্গ তোলে। দোস্ত, তুই আমার শরীরটা মারছিলি কেন রে? আমি তো কিছু বুঝে উঠতে পারি না। দেখ, এখন তোর যদি কষি মাইয়া ভালো না লাগে এটা তো তোর ব্যাপার, আমার তো ভালো লাগে। জানোস কষি মায়ের স্বাদ কিরকম, ওর চেহারার দিকে তাকালে কেমন লাগে? কখনো দেখছিলি দোস্ত? দেহস নাই। যখন যাইতে ধরবি না দোস্ত, তখন বুঝবি কেমন জানি লাগে রে। তখন জোয়ান মাইয়ার মতোটি পাবি না, বুড়া বেটির মতো পাবি না। তুই একবার চেষ্টা করে দেখতি। অবশ্য চাইলে অহনও দেখতে পারস, আশপাশে আছে তো অনেক। তো দোকানের সামনে দিয়ে যায় দেখি তো মাঝে মাঝে আমি। তুই চাইলে তা পারবি, তুই চাইলে তা পারস রে দোস্ত। কিন্তু আমার আফসোস লাগে যে তুই আমার পেটটায় ছুরি যে ঢুকাই দিছিস। ওই কি মাইয়ারার লেগে করছিলি? কে, তুই যদি আমার কইতি তাহলে তো তোরেই আমি আগে যেতে দিতাম। তুই আগে মায়াটারে খেয়ে নিতি। ওইটা আমার কিচ্ছু যায় আসে না রে দোস্ত। ওরা তো এমনি কতজন খাইতেছে আল্লাহ জানে। তুই যে আমার এভাবে মারলি, তুই একবার ভাবছিলি দোস্ত যে আমার কি অবস্থা হয়েছে? এই কথা বলতে বলতে ওর যে ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কের তালা খুলে ট্রাঙ্ক ওঠানোর শব্দ পেল সে। মানে জুম্মন সেই শব্দ শুনতে পায়, এবং জুম্মন শুনতে পায় খুবই কষ্ট করে সে ট্রাঙ্কের ভেতর থেকে অতি ভারী কোনো কিছু বের করছে। মইন্না, সে যেই জিনিসটাই বের করুক না কেন তা অত্যন্ত ভারী। ট্রাঙ্ক থেকে বের করে ধপাস করে নিচে ফেলায়। জুম্মন ট্রেন্ড খুনি, ট্রেন্ড মানুষ কাটার মেশিন, সে খুব ভালো করে জানে শব্দ কিসের। ডেড বডি মাটিতে ফালানোর শব্দ। আগে এই কাজ করেছে, সেই শব্দ সে কখনোই ভুলেনি। প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলো তা মনে পড়ে তার। আর স্মৃতিশক্তির ভেতরে যা থেকে যায় তা কি কখনো মুছে না। ওদিকে মইনা ট্রাঙ্কের ভেতর থেকে কি বের করেছে তার কোনো আন্দাজ জুম্মনের কাছে নেই। কিন্তু জুম্মন থাকতে চাচ্ছে না। ঠিক ওই সময় ওই ফাঁকা জায়গাটা অনেকটা দরজার মতো, ঠিক যেদিক দিয়ে সে নামে তার এই 5 ফিট বাই 5 ফিট চৌকি থেকে, মানে দোকানের যে চৌকিটা, ওই ফাঁকা জায়গায় এসে দাঁড়ায় মইনা। ওর চেহারাটা কেমন জানি। ওর মাথায় শিং কিভাবে আসে? এত ছোট ছোটই শিং অবশ্য, কারণ ওর ওদিক দিয়ে এরকম কপালের মধ্যে জটা ছিল দুই দিকেই, এই জন্যই শিং ভাব একটা ছিল আগে থেকেই। ওই অনেক সময় বাচ্চারা খেলাধুলা করতে গেলে ব্যথা পেলে বলে না ওদিক দিয়ে শিং গজাবে, ওর ওরকমই। ওর চেহারাটা না কেমন জানি প্রচুর লেগে আছে কঙ্কালের সাথে, মানে
খুলেও পড়ে নাই, আবার দুই এক জায়গা দিয়ে ফাঁকাও। চেহারায় কি কাদা লেগে আছে না এটা পুরো পুজে যাওয়ার চেহারা, সেটাও সে বুঝে না। শয়তানের মতো লাগে, শয়তানের মতো। সে জুম্মনকে উদ্দেশ্য করে বলল, দোস্ত আয়, কাজ আছে, কাজগুলো সারতে হবে, তুই আয়। জুম্মন অজ্ঞতা উঠে দাঁড়ালো। সে দেখতে পেল লাশের স্তূপ। চিনছে না কাউকে, সে চিনবে কিভাবে? কিন্তু সেই আগের জায়গায় সেই আগের রূপ, সেই আগের জায়গায় সেই আগের রূপ। কি রূপ? ওই যে উপরে যে জায়গাটার ভিতরে লাশ রাখা ছিল তিলোত্তমার, ওইভাবেই লাশ রাখা। বললাম না, বৃষ্টির চক্র শুরু হলে ঘটনার চক্র শুরু হয়, চক্রাকারে ঘটনা ঘটতেই থাকে। ওর হাতে কিছু মেশিন ধরিয়ে দিল, মানুষ কাটার যন্ত্রপাতি। কিন্তু এই যন্ত্রপাতি তো ওর কাছে নেই। বিস্ময়ের সাথে সেই যন্ত্রপাতিগুলোর দিকে তাকালো, যেগুলো তার হাতে এই মুহূর্তে। কিভাবে সম্ভব? এগুলো তো তার কাছে নাই। আগে ছিল, আগেগুলো দিয়ে কাজ করছে, কিন্তু এখন এটা তো সে নিজের সাথে রাখেই না। এগুলো ময়না কানের কাছে এসে ফিসফিস করে বলল, কাজে লাইগা যা দোস্ত। আর ঠিক ওই সময় ডান কাঁধের পাশ থেকে তিলোত্তমা কথা বলে উঠল, কণ্ঠটা তিলোত্তমার মতোই। সে বলল, ওই কাজে যাবেন না, ওই কাজ অনেক নিষ্ঠুর মানুষের কাজ, আপনি নিষ্ঠুর নন, আপনি যাবেন না। আবার লাশের স্তূপ থেকে একটা মাথাও কথা বলল। ওই মাথাটা কার? নরনারায়ণের। সে এমনভাবে আটকে রয়েছে লাশগুলোর ভেতরে যে সে এখান থেকে বেরোতে পারছে না, কিন্তু তাকে ধরতে পেরেছে। কোথায় জুম্মন? জুম্মন দেখতে পাচ্ছে নয়নের মাথা নড়ছে, সে কিছু বলার চেষ্টা করছে, নিজের কানে সে শুনতে পাচ্ছে, ও কাজে নামবেন না, আপনি ও কাজে নামবেন না। আর ওদিকে ময়না একটা লাশ টান দিল। লাশটা দেখে সে চিনতে পারল আবেদের লাশ। এই আবেদের লাশের উপরে যে সে কি করেছে ওটা তার মনে আছে, অবশ্য করার কথাই। আবেদ নিজে একজন চরমপন্থী, কত মানুষের মার্ডার যে সে নিজে করেছে তার কোনো ঠিক নাই। বসের সাথে ঝামেলা করছে, বসের লোক মেরে দিছে, বস অর্ডার দিছে, সে মেরে দিছে। মেরে দিয়ে ভাই যেইভাবে গায়েব করার দরকার সেভাবে গায়েব করে দিছে। পুলিশ জিজ্ঞেস করছিল, সে বলেছিল সে আবেদকে মেরে দিছে, এবং লাশ কোথায় গায়েব করছে এটা বস জানে। এইটা হচ্ছে তার স্বীকারোক্তি, সে আবেদের লাশ। হারিকেনটা একটু সামনের দিকে নিয়ে এসে দেখতে পায় আরেকজনের লাশ, রুস্তমের। কিন্তু অবাক করার বিষয়টা হচ্ছে সবার শেষে, একদম সবার নিচে কাকে যেন সে দেখতে পাচ্ছে, একদম চিরচেনা। ওই চেহারা বোঝার জন্য হারিকেনটা হাতে নিয়ে লাশগুলোর যেদিক দিয়ে ফাঁক রয়েছে সেদিক দিয়ে পা ঢুকিয়ে এক পা দিয়ে পরের পা দিয়ে একটু নুয়ে এসে দেখতে পায় একদম সবার নিচে যে পড়ে রয়েছে সে হচ্ছে ওর মা, জুম্মনের মা। ঠিক ওইভাবেই মৃত, চোখ আধ বোঝা, অল্প একটু খোলা, ব্যাস এইটুকুই। এইটুকুই, না জিভ বেরিয়ে আছে, না জিভ কাটা পড়ে গেছে, না কিচ্ছু না। ওই মুখ দিয়ে হালকা একটু লালা বেরিয়ে এসছিল শুধুমাত্র, ওইরকমই। এখনো কেমন জানি মনে হচ্ছে যে বৃষ্টির পানি তার চেহারার উপরে পড়েছে, এখনো তার লাশটা কেন জানি সজীব মনে হয়। আবিষ্কার করলো সে নিজেকে লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায়। যেই সময় সে রিয়ালাইজ করলো যে সে লাশের স্তূপের উপরে দাঁড়ানো, ওদিকে তার দোস্ত মন্যার সাথে যখন তার চোখাচোখি হলো, ওর মুখে এক বিদ ঘুটে লম্পটি হাসি। জুম্মন সেখান থেকে তোড় দেয়, বাঘা বাঘ জুম্মন। সে তেঁতুলের ভয়ে দৌড় দিল। কোন তেঁতুল? মন্যা। বাঘা বাঘ তেঁতুলকে ভয় পায় না, বরং তেঁতুলের স্বাদকে সে হয়তো ঘৃণা করে।
যেটাই হোক সে দৌড় দিল সেখান থেকে, একেবারে হোঁচট খেয়ে পড়লো দোকান থেকে কিছুটা দূরে বেরিয়েই, কারণ রাস্তা পিচ্ছিল। দোকানের ভেতর থেকে কোনো শব্দ আসছে না, কিন্তু দোকানটা খোলা এখনো, আর ওদিকে বাতাসের সাথে ঝাপটা মেরে বৃষ্টি। এই মরার বৃষ্টি থামে না কেন? নিজের মাথা ধরে এই কথাটাই তার ঘুরছিল তখন। এই এলাকাটা সে চেনে, এই এলাকার অলিগুলি সে চেনে। সামনে একটা টিনের ঘর রয়েছে, যে ঘরটা উপরে টিনের ছাউনি আর 3 দিকে টিনের ছাউনি, একদিক খোলা। সে ওইখানে কাকে জানি বসে থাকতে দেখল, গায়ে চাদর দেওয়া, কালো চাদর। সে সম্ভবত হুক্কা টানছে, হুক্কা। ওই সময় হুক্কার প্রচলন নেই, কিন্তু তারপরও সে হুক্কা টানছে, এবং সেই তামাকের সুবাস তার নাকে আসছে। সেই তামাকটাকে সে চেনে। মনে চাইল যে ওই তামাকে কয়েকটা টান দিতে। অনেকদিন সেই তামাক গ্রহণই করে নাই। সে ওই অবস্থায় উঠে যে সেই টিনের ছাউনির সামনে দাঁড়িয়ে বলল, ও মুরব্বি, খুব ঠান্ডা লাগতেছে, শরীরটাও ভালো না, দেন 2টা টান দিই। সে সাথে সাথে আগ বাড়িয়ে দিল, হুক্কাটা তার হাতে দিল। ওই হুক্কাটা থেকে সে 2টা টান দিল। ওই 2টা টান দেওয়ার পরে তার মনে হলো যে তার মাথাটা একদম ফ্রেশ হয়ে গেছে, একদম ফ্রেশ, কোনো ঝামেলা কোনো কিছু নেই এখন আর। ওই ওই মুরব্বির পাশে এসে বসলো, আরো 2টা টান দিল, বেখেয়ালি হয়ে আরো 2টা টান দিল। এতটাই বেখেয়ালি হয়ে গেছে যে কতগুলো টান দিয়েছে তার কোনো শেষ নেই, খালি সুখ আর সুখ। একসময় যখন হুঁশ আসলো বা সম্বিত পেল যে অনেক বেশিক্ষণ টান দেওয়া হয়ে গেছে, সে মুরব্বির কাছে সেই হুক্কাটা দিয়ে বলল, নেন মুরব্বি, বেখেয়ালে অনেকগুলো টান দিয়ে দিছি। কেমন জানি হুট করে মনে হলো যে এই সময় এইখানে মুরব্বি থাকবে কেন। আর ঠিক সেই সময় সে মুরব্বি কথা বলে উঠল, শোক টান দিয়েছিস? তুই সুখ কোথাও পাবি নাকি রে? তোর মতো মানুষ কোথাও সুখ পাবে রে মনে হয় তোর? তুই সুখের তালাশে কোথায় যাবি? কোথাও তুই সুখ পাবি নে। সুখ পাওয়ার রাস্তায় কেবল একটাই তোর জন্য, হয় নিজেকে মেরে ফেলবি, না হয় কারোর হাতে মরবি। শর্ত কিন্তু 2টা এখানে। নিজেকে যদি মেরে ফেলিস, তারপরও কালচক্র ঘুরবে, এই বৃষ্টির রাত বারবার ফেরত আসবে। আর যদি দ্বিতীয় পন্থায় আগাস, অর্থাৎ কারোর হাতে যদি মরিস, তাহলে সেখানে শর্ত হয়েছে 2টা। লড়াই করা লাগবে হকের পথে, আর লড়াই করা লাগবে মানব সেবার জন্য। এই 2 কাজে যায় যদি মরিস, তাহলে হয়তো তুই সুখ পাবি। সুখের ঠিকানা তুই এদিক ওদিক কোথাও পাবি না। কানে এসে যেই কথা বলুক, চোখের সামনে এসে যেই দাঁড়িয়ে কথা বলুক, মায়ের বাড়ি খাস বা প্রেমিকা সুঘ্রাণ নেস, যেটাই করিস, তুই সুখ পাবি না। তোর মতো মানুষ সুখ পাওয়ার যোগ্যতা রাখে না। তোর উপরে আমার নজর অনেক দিনের। তুই ভালো হইতে চাস, আরো এক পন্থা আছে। নিজের সমস্ত কিছুকে বলি দে। কিভাবে বলি দেবে? যেভাবে মানুষকে কাটতি সেভাবে কাট। কাট নিজের সমস্ত পাপকে, কাট নিজেকে, ভেঙে ফেল নিজেকে, ডুবিয়ে ফেল, পুড়িয়ে ফেল, গেঁথে যা মাটির ভেতরে, গজা নতুন চারা হয়ে। তারপরও তোকে আরো পরীক্ষা দিতে হবে। 2 নম্বর রাস্তায় হাঁট, মানুষের জন্য মর, উপকার করে মর, উপকার করে মর।
নইলে তুই শান্তি পাবি না। আর আমি তোর উপরে নজর রেখে দিয়েছি। একটু এদিক সেদিক যদি করিস, আমি নিজে তোকে মেরে ফেলবো। আর যখন তোকে মেরে ফেলবো, তোর চোখের সামনে তিলোত্তমাও আসবে, আবেদও আসবে, আলীও আসবে, রুস্তমও আসবে, তোর মাও আসবে, নরনারায়ণও আসবে, আরো চাস আরো আসবে।